সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। দেশ এখন ভয়াবহ সংকটে রয়েছে বলছে গণ অধিকার পরিষদ। এরপর জানিয়ে দিব মুক্তি পেতে যাচ্ছেন মামুনুল হক। হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত 11টি মামলায় তিনি জামিন পেয়েছেন। বাকি মামলাগুলোতেও জামিনের আবেদন প্রক্রিয়া চলছে। এবার তিনি মুক্তি পেতে চলেছেন। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ। নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান প্রার্থী এইচ.এম. খায়রুজ্জামান আনম চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। এবারে জানাবো স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে জিয়াউর রহমানের মুখোশ উন্মোচনের দাবি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের। এবারে জানিয়ে দিব টানা 3 দিন বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস। আগামী 3 দিন সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার 29 এপ্রিল 72 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ কারণে চট্টগ্রাম সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র জেলায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা। ভারতের রাজস্থানে প্রকাশ্যে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা করেছে মুখোশধারীরা। পুলিশ জানিয়েছে রাজস্থানের আজমির শরীফের কাছে রামগঞ্জ কাঞ্চননগরের একটি মসজিদে মোহাম্মদ মাহির নামে ওই ইমামকে পিটিয়ে হত্যা করেছে 3 জন মুখোশধারী সন্ত্রাসীরা। তিনি এ সময় 6 জন ছাত্র সহ ঘুমিয়েছিলেন মসজিদে। মুখোশধারীরা মসজিদে প্রবেশ করে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন উত্তরপ্রদেশের রামপুরার বাসিন্দা 30 বছর বয়সী ওই ইমামকে। এ সময় শিশুরা চিৎকার করতে থাকলে তাদেরও হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি হামলাকারীরা ওই ইমামের মোবাইল ফোনটিও নিয়ে যায় যাতে তার সাথে থাকা শিশুরা সাহায্যের জন্য কাউকে ফোন করতে না পারে। এই ঘটনায় শিশুরা মসজিদের বাইরে বের হয়ে আসে। তখন প্রতিবেশীরা ঘটনাটি জানে। পুলিশ জানিয়েছে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে মুখোশধারী হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাংলাদেশ এখন ভয়াবহ সংকটে রয়েছে বলছে গণ অধিকার পরিষদ। দেশ এখন ভয়ানক সংকটে রয়েছে এমন দাবি করেছেন মিয়া মশিউজ্জামান এবং ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। সোমবার 29 এপ্রিল বিকেলে রাজধানীর পুরনো পল্টনের কালভার্ট রোডে জামান টাওয়ারের সামনে এক অনুষ্ঠানে এসব দাবি করেছে দলটি। দেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষের মাঝে ঠান্ডা খাবার, পানি এবং ফল বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে গণ অধিকার পরিষদ। দলটির এক অংশের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান বলেন, দেশ এখন এক ভয়াবহ সংকটে। সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করতে নিত্য নতুন ইস্যু খুঁজছে সামনে আনছে। গণ অধিকার পরিষদের এই অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, সারা বাংলাদেশে তীব্র দাবদাহ চলছে। মানুষের জীবন প্রায় যায় অবস্থা। তীব্র গরমের মধ্যে আমরা গণ অধিকার পরিষদ সাধারণ পথচারীদের মধ্যে খাবার, পানি এবং ফল বিতরণ করছি। গণ অধিকার পরিষদ শুধু রাজপথে রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, সামাজিক মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা জনগণের পাশে আছি, থাকব ইনশাল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সদস্য সচিব সোহেল মৃধা, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসির মামুন প্রমুখ। মুক্তি পেতে যাচ্ছেন মামুনুল হক। মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান মামলাগুলো অন্তত 11টিতে জামিন পেয়েছেন তিনি। বাকি মামলাগুলোতেও জামিনের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। মামুনুল হক যেন এসব মামলায় জামিন পান সে বিষয়ে সহযোগিতা করতে সরকার ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে হেফাজতে ইসলামের নেতারা। সোমবার 29 এপ্রিল সংগঠনটির মহাসচিব
মাওলানা সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশা করা যাচ্ছে খুব শিগগিরই মামুনুল হক মুক্তি পাবেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। এর আগে গত 11 মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত ইসলামের নেতারা। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি করেন, মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেছিলেন, ঈদের আগে মাওলানা মামুনুল হকের জামিন এবং মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী, কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব বলে সরকারকে হুঁশিয়ারি করেছিলেন তিনি। এদিকে গত 24 এপ্রিল 3 মামলায় জামিন পান মামুনুল হক। এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী আব্দুস সালাম হিমেল কালবেলাকে বলেছেন, 2013 সালের মতিঝিল থানার 1 মামলায়, 2021 সালে পল্টন থানার 2 মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তার বিরুদ্ধে ঢাকা এবং ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় জামিন পেলে তিনি কারামুক্তি হতে পারবেন। এর আগে গত 4 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মামুনুল হক। এছাড়াও গত 5 ফেব্রুয়ারিতে আরও 2 মামলায় জামিন পান তিনি। তার আগে 2023 সালের 3 মে 5 মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান মামুনুল হক। গণমাধ্যমে প্রাপ্ত তথ্য অনুসারে সব মিলে এ পর্যন্ত অন্তত 11টি মামলায় জামিন পেয়েছেন হেফাজতের এই নেতা। প্রসঙ্গত 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টকে ব্যাপক ভাঙচুর করে এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর ঢাকার মোহাম্মদপুরে জামিয়া রাহমিনা আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। 15 দিন পর ওই মাদ্রাসা থেকে মোবাইল ও মানিব্যাগ চুরির একটি মামলায় মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে 30 এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় অভিযোগ করে তার সাথে অবরুদ্ধ হওয়া নারী। যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধশতাধিক মামলা রয়েছে। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে সব মামলায় তিনি কারাগারে আছেন। অর্থাৎ 2021 সালের 18 গ্রেপ্তার হওয়ার পর থেকে এ পর্যন্ত কারাগারেই রয়েছেন মামুনুল হক। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ। নোয়াখালী সুবর্ণচরে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান পদপ্রার্থী এইচ.এম. খায়রুন আলম চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। সোমবার 29 এপ্রিল সন্ধ্যায় এই নোটিশ দিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নওয়াবুল ইসলাম। উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী এবং দলীয় প্রার্থী পরিচয় দিয়ে নির্বাচনী প্রচারের অভিযোগে 24 ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নওয়াবুল ইসলাম। নওয়াবুল ইসলাম বলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এইচ.এম. খায়রুন আলম চৌধুরী দলীয় প্রার্থীর পরিচয় দিয়ে প্রচার করতে পারেন না, সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। এই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে এবং 24 ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে জিয়াউর রহমানের মুখোশ উন্মোচনের দাবি পরশের। বর্তমানে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের 71তম জন্মদিন উপলক্ষে সোমবার 29 এপ্রিল সকাল 11টায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় এই দাবি করেছেন তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি হিসেবে ছিলেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক আজম দাস। 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মইনুল হাসান খান নিখিল। সভাপতির বক্তব্যে শেখ ফজলে শামস পরশ বলেন, শেখ জামাল
28 এপ্রিল 1954 সালে জন্মগ্রহণ করেন। এমনই একটা শুভক্ষণে যার 2 সপ্তাহ পরে তরুণ মুজিব মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। অপরদিকে ঠিক এমন একটা দুঃসময় যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় তার জন্মের মাত্র 32 দিন পর এবং তারা যখন বঙ্গমাতা বেগম মুজিব ছোট ছেলে মেয়ে নিয়ে সরকারি মিন্টু রোডের বাসা থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দী ছিলেন। মুক্তিযুদ্ধে যোগদান করাই শেখ জামালের একমাত্র লক্ষ্য ও প্রত্যয় হয়ে ওঠে। বন্দীজীবন থেকে পালিয়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। এ সময় তিনি বলেন, শেখ জামালের গৃহবন্দী অবস্থা থেকে যুদ্ধে পালিয়ে যাওয়ার একটা বিশেষ রাজনৈতিক তাৎপর্য ছিল, কারণ রাজনৈতিক দূরদর্শী সম্পন্ন বেগম ফজিলাতুন্নেসা মুজিব পাল্টা তার সন্তানকে অপহরণের অভিযোগ তুললেন। দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সারা বিশ্বে আলোড়ন। বিদেশি পত্রপত্রিকায় ছাপা হলো পাকিস্তান সরকার শেখ মুজিবের ছেলেকে গুম করেছে। শেখ জামালের পালিয়ে যুদ্ধে অংশগ্রহণের খবরটা কৌশলগত কারণেই একেবারে চেপে গিয়েছিল প্রবাসী মুজিবনগর সরকারও, কারণ এই ইস্যুতে মুজিবনগর সরকার এবং ভারতের সরকারের তীব্র সমষ্টিগত চাপে আন্তর্জাতিক অঙ্গনে প্রচণ্ড বেকায়দায় পড়েছিল পাকিস্তানি সরকার। তিনি আরো বলেন, কিশোর শেখ জামাল 1971 সালে আগস্ট মাসে ধানমন্ডি থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথচলা শেষে কলকাতা হয়ে পৌঁছলেন ভারতের উত্তরপ্রদেশের কালশিতে। সেখানে ফুফাতো ভাই ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিরের নেতৃত্বাধীন মুজিব বাহিনীতে 80 জন নির্বাচিত তরুণের সঙ্গে শেখ জামাল 21 দিনের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর তিনি দেশে এসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন চরম সাহসিকতার সঙ্গে। সুতরাং যারা আজ বলেন মুজিবের কেউ স্বাধীনতায় অংশগ্রহণ করেনি, তাদের আমি বলতে চাই, শেখ মুজিবের বড় ছেলে কিন্তু মুক্তিযোদ্ধা।